ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8টা। মাইরা মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়েছে। শুদ্ধ যাওয়ার পর ইরফান ল্যাপটপে প্রায় ঘন্টা খানেকের মতো কাজ করলো। ভার্সিটিতে কিছুদিন পর এক্সাম, যেসব কোয়েশ্চেন রেডি করলো। এরপর উঠে দাঁড়ায় রেডি হতে। আপাতত অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। প্যান্ট, শার্ট, ব্লেজার সহ সব পরে নেয়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পড়তে পড়তে ঘড়ির ভেতর লেখা গুচ্ছিতে চোখ বোলালো। মায়রার বলা বুচি শব্দটা মনে পড়লে ঘাড় বাঁকিয়ে মায়রার ঘুমন্ত মুখ পানে চাইল। মুখায়ব গম্ভীর, না চাইতেও ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। মায়রা ঘুমের ঘোরে বিড়বিড় করে ডেকে ওঠে, শেষওয়ালা। ইরফানের কান সজাগ হয়। ঘরের ফ্যান বন্ধ, এসি দেওয়া, এজন্য শুনতে অসুবিধা হয় না। ইরফান এগিয়ে যায় মায়রার দিকে। মায়রা ঘুমের ঘোরে আবারও ডেকে ওঠে, শেষওয়ালা। ইরফান মায়রার পাশে বসে মায়রার দিকে ঝুঁকল। মায়রার ভারী নিঃশ্বাসের শব্দ পায়। ডান হাত বাড়িয়ে মায়রার গালে রাখে। মায়রা আবারও ডেকে ওঠে, শেষওয়ালা। ইরফান ঠোঁট বাঁকায়। মায়রা আর ঘুমের ঘোরে কথা বলার হ্যাবিটটা বেশ ভালোই এনজয় করে। মৃদু স্বরে বলে, বলো। মায়রার কপালে বিরক্তিকর ভাঁজ। আদো আদো স্বরে বলে, তুমি যেও না। ইরফান বেশ কিছুক্ষণ মায়রার মুখ পানে চেয়ে রইল। এরপর বেড থেকে উঠে দাঁড়ায়। তার অফিসের পিএকে কল করলো। ওপাশ থেকে কেউ বলে, জি স্যার বলুন। ইরফান ডান হাতে কানে ফোন ধরেছে, বাঁ হাত প্যান্টের পকেটে রাখা। মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, রাকিব, আমি অফিসে আসছি না। রাকিব অসহায় কণ্ঠে বলে, স্যার মিটিং এর কি হবে তাহলে? বড় স্যার রেগে যাবে, আমার বস্তা বস্তা কথা শোনাবে। আপনি মিটিং ক্যান্সেল করবে না প্লিজ স্যার। স্যার। ইরফান ধমকে ওঠে, শাট আপ। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে। টি শার্ট টেনে বুকে থুতু দেয় দুবার। সে বারবার এক ভুল করে কেন? একজনের থেকে বাঁচতে আরেকজনের কাছে রিকোয়েস্ট করে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, অ্যাট ফার্স্ট আমার কথা মনোযোগ দিয়ে শোনো। জি স্যার। আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ে জয়েন হব। নেক্সট 15 মিনিটসের মাঝে ম্যানেজ করো। জি স্যার। ইরফান কল কেটে দেয়। রুমের এক কোনায় রকিং চেয়ারে সোজা হয়ে বসেছে ইরফান, মায়রা দিক করে। প্রায় 1.5 ঘন্টা টানা কথা বলে মিটিং শেষ করে। মায়রার থেকে অনেকটা দূরত্বে বসায় মায়রার ঘুম ভাঙেনি। ইরফান মায়রার দিকে তাকালো। সে একটু পর পর মায়রার দিকে তাকিয়েছিল। মায়রার আপাতত পুরো বেড একবার রাউন্ড দেওয়া শেষ। এখন আপাতত বালিশের ওপর পা আর মাথা উল্টো দিকে। ইরফান অবাক হলো না, তীক্ষ্ণ চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা গড়াতে গড়াতে বেডের কোনায় চলে এসেছে। কয়েক সেকেন্ডের মাঝেই মায়রা পড়বে পড়বে ভাবনা শেষ হওয়ার আগেই মায়রা বেডের ওপর থেকে পড়তে নেয়। ইরফান কোলের ওপর থেকে ল্যাপটপ ছুঁড়ে এক প্রকার দৌড়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়রাকে ধরে ফেলে। মায়রাকে মেঝেতে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পেরে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর 1 সেকেন্ড লেট হলে এর ঘাড় ভাঙতো আজ নিশ্চিত। ইরফান চোয়াল শক্ত করে তাকায় মায়রার দিকে। ইচ্ছে করলো দুগালে দুটো থাপ্পড় দিয়ে ঘুমানোর স্টাইল শেখাতে। ঘুমন্ত মায়রার মুখ পানে চেয়েই দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, বড় হবি না তুই? মায়ের একটু নড়ে চড়ে ইরফানের 2 হাতের ওপরই আরামে ঘুমায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বাম দিকে হেলে ইরফানের দিকে সেটে যায়। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। এরপর মেঝে থেকে মায়রাকে নিয়ে উঠে দাঁড়ায়। মায়রাকে বেডে শুইয়ে দিয়ে উল্টো ঘুরে তাকায়। মেঝেতে চোখ পড়লে দৃষ্টিতে বিস্ময় ভর করে। ল্যাপটপ 2 ভাগ হয়ে পড়ে আছে। এগিয়ে গিয়ে খণ্ড দুটো তুলে অসহায় দৃষ্টিতে তাকায়। এটা কখন ছুড়ল? এখানে অফিসের কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। ঘাড় বাঁকিয়ে একবার মায়রার দিকে তাকালো। হতাশার শ্বাস ফেললো সমানে। এমন বউ থাকলে এসব বোধহয় নর্মাল। দরজায় কেউ নক করলে ইরফান দরজা খুলে তার বাবাকে দেখল। তারেক নেওয়াজ গম্ভীর স্বরে বলে, তুমি কি নতুন বউ হয়েছ? অফিস যাওনি কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মাই উইশ বাবা, তোমার কি প্রবলেম? আমি সব ম্যানেজ করে নিয়েছি। তারেক নেওয়াজ রেগে বলে, আমার কি প্রবলেম মানে? ছোটবেলায় স্কুলে যাওয়ার মতো তোমাকে ঠেলতে হবে আমায়? ঘরে শুয়ে শুয়ে মিটিং অ্যাটেন্ড করলে তারা তোমার সাথে ডিল করবে? ইরফান সাথে সাথে দৃঢ় কণ্ঠে বলে, অফকোর্স। তারেক নেওয়াজ কথা খুঁজে পেলেন না। ইরফান ঠিকই বলেছে করবে, কিন্তু সে কথা দিয়েছিল তার ছেলে সশরীরে সেখানে উপস্থিত থাকবে। কিন্তু তার ছেলে তো একখান তারা, কার কথা শুনবে? তারেক নেওয়াজ কিছুটা গলা উঁচু করে বলে, তুমি আমার কথাটা রাখবে না? আমি
ইরফান মাঝখান থেকে বলে ওঠে, বাবা তুমি যাও। কোথায় যাব? তোমার বউয়ের কাছে। তারেক নেওয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে, কোনো রকমে বলে, মানে? ইরফান ভুরু কুচকে বলে, আমার বউ ঘুমাচ্ছে, তুমি তোমার বউকে গিয়ে ডিস্টার্ব করো প্লিজ। তারেক নেওয়াজ খাড়া হয়ে চেয়ে রইল ইরফানের দিকে। তার বাড়িতে একটা বোমা বিস্ফোরণ হলেও সে বিশ্বাস করে নিত তার শত্রু মঙ্গল গ্রহ থেকে সৃষ্টি হয়ে তাদের ওপর হামলা চালিয়েছে, কিন্তু এটা তার ছেলে, সেটা কি করে বিশ্বাস করবে? ঘড়ির মাঝেই তারেক নেওয়াজ তার ঘরের দিকে এগিয়ে গেল। ইরফান দরজা আটকে ড্রেস চেঞ্জ করে একটা প্যান্ট আর পাতলা টি শার্ট পরে নেয়। 3টি ক্লাস শেষে মায়েরা একটি গল্পের বই হাতে করে মিলার হাত ধরে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। আবারও 30 মিনিট পর ক্লাস আছে। মায়েরা রুম থেকে বেরিয়ে মিলার হাত ধরে দৌড় দেয়। মিলা মায়েরাকে টেনে বলে, আরে আস্তে আস্তে মায়েরা, পড়ে যাব। মায়েরা হেসে বলে, তাহলে পড়ে যা, তোর জামাই পক্ষীরাজ হয়ে এসে তোকে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। মিলা মুখ বালিয়ে বলে, আমার পক্ষীরাজ আছে নাকি? তোর পক্ষীরাজ আছে? মায়েরা আর মিলা কলেজ মাঠের একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাঁপায়। জোরে জোরে শ্বাস ফেলে দুই বান্ধবী। মায়েরা একটু পর ভুরু কুচকে বলে, কি আমার পক্ষীরাজ? মিলা দুহাত কোমরে রেখে বলে, তোমার শিশুয়ালা কে গো ময়না? ওটা গরু নাকি ছাগল? মায়েরা মিলার মাথায় একটা চাটি মেরে বলে, তুই ওনাকে গরু ছাগল বলছিস কেন? থাপ্পড় দিয়ে সব দাঁত থুকু, সেটা আমার ডায়লগ নয়। মিলা হাসতে হাসতে মায়েরার গায়ের ওপর ঢলে পড়ে। কোন রকমে বলে, তোর তো ছোঁয়াচে রোগ হয়ে গেল রে মায়েরা, তোর বরের থেকে ছোঁয়াচে রোগটা এসেছে তাই না রে? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে থাকে। ইস, সারাদিন কানের কাছে এটা শুনলে মুখ দিয়ে তো অটোমেটিক বেরোবেই, তার কি দোষ? মিলা মাইরার হাত ধরে মাঠের একদম ফাঁকা জায়গায় গিয়ে ঘাসের ওপর বসলো। মাইরাও ঘাসের মাঝে লেপ্টে বসলো, পায়ের কেটস খুলে রাখলো। দুই বান্ধবী। এরপর মাইরা গল্পের বইটি মেলে তাতে মনোযোগ দেয়। মিলা মাইরার দুহাত ধরে বলে, মাইরা একটা কথা বলবো? মাইরা বই থেকে দৃষ্টি উঠিয়ে মিলার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, অনুমতি নিচ্ছিস কেন? বল, বলে ফেল। মিলা কৌতূহলী চোখে চেয়ে বলে, তোর বর আর তোর সম্পর্ক কেমন যেন আমার কাছে অস্বাভাবিক লাগে। আমি ফ্রেন্ড হিসেবেই বলছি, কিছু মনে করিস না। মায়েরা মিলার দিকেই তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটা তার খুব আপন, অল্প কয়েকদিনের পরিচয় হলেও কত আপন ভাবে তাকে। মায়েরাও তার ব্যাপারে টুকটাক কথা এসে মিলাকে বলে। মায়েরা মৃদু হেসে বলে, তুই অনেক ভাগ্যবতী মিলা। মিলা অবাক হয়, বিস্ময় কণ্ঠে বলে, আমি ভাগ্যবতী নাকি তুই ভাগ্যবতী? মায়েরা মিলার গালে ডান হাত দিয়ে বলে, তোকে যে ভালোবাসবে সে সত্যিকারের ভালোবাসবে, আর ভালোবেসে কি নাম দিবে জানিস? শ্যামাবতী, শ্যামাঙ্গিনী, শ্যামাপরি, এইসব নামে অনেক ভালোবাসা মিশে থাকে। মিলা অবাক হয়ে বলে, তোর বরের মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। কোনো কিছু একটা চাইলে 10টা এনে দেয়, তাছাড়া তোর যত্নও তো করে। তুই তো এসব গল্প করিস বসে বসে, তোর বর তোকে অনেক ভালোবাসে, জানিস না তুই? মায়েরা মিলার কথা উড়িয়ে দিয়ে বলে, সেটা আবার কি? খায় না মাথায় দেয়? মিলা বিরক্ত হলো মাইরার হেয়ালিপনায়। বিরক্তি ভরা কণ্ঠে বলে, তুই এমন অবুঝ সেজে থাকিস কেন? ক্লাস 7-এর থেকে গল্পের বই পড়ে পড়ে তো প্রেমের উপর পিএইচডি করে ফেলেছিস, আর জামাইয়ের ভালোবাসা বুঝিস না? আমি তো তোর মুখে গল্প শুনেই বুঝলাম তুই তোর জামাই তোরে সেই ভালোবাসে। মাইরা পাত্তা দিল না। হাতে থাকা বইয়ের পাতায় দৃষ্টি দিলে মিলা মাইরাকে ঝাঁকিয়ে বলে, তোর কি প্রবলেম, বলছিস না কেন? মাইরা মাথা নিচু করে বিরক্তি কণ্ঠে বলে, চুপ থাকতো, জ্বালাস না। মীরা অবাক কণ্ঠে বলে, তোর শিশুয়ালাকে ভালোবাসিস না মাইরা? মাইরা জবাব দেয় না, চুপচাপ বইয়ের মাঝে ডুবে থাকে। মীরা বিরক্ত হয়ে মাইরাকে আবারও ধাক্কা দেয়। মাইরা বিরক্ত হয়, তবে কিছু বলে না। মীরা মাইরাকে জ্বালাতেই থাকে, ধাক্কাতেই থাকে। অতঃপর বলে, তোরা তো দুজনেই দুজনকে চাস তাই না? তাইলে তোদের মাঝে এমন দূরত্ব কেন? এই মাইরা 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 হঠাৎই রেগে চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, শিশুয়ালাকে আমি ভালোবাসি, তাকে না দেখেই ভালোবাসি। সে কোড়া হলেও ভালোবাসি, কানা হলেও ভালোবাসি, কিন্তু সে আমাকে চায় না মিলা। সে আমাকে বিয়ের পর মানতেই চায়নি, থাপ্পড় মারতো নিয়ম করে, সহ্য করতে পারতো না আমায়।
একটু থেমে আবারও ভেজা গলায় বলে, আর এখন কেন এত দরদ দেখায় জানিস? দুদিনে এত দরদ আসে কোথার থেকে জানিস? কথাটা বলে মায়েরা দুহাতের বোরখার হাত কোনোই পর্যন্ত গুটিয়ে দু হাত দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো, এই যে এই সাদা চামড়ার জন্য। এই সাদা চামড়া পুড়ে গেলে এসব দরদ থাকবে না। টাকা আছে তাই উড়ায়। এসবকে তুই ভালোবাসা বলিস মিলা? যদি এসব ভালোবাসা হয় তবে দুদিনের মোহ কোনটা বলবি? কথাগুলো বলতে বলতে মায়েরার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মিলা বিস্ময় চোখে বাঁখাড়া হয়ে মায়েরার দিকে তাকিয়ে রইল। মাইরা নিজেকে সামলে নিতে চায়, মাথা নিচু করে নেয়। বেশ অনেকক্ষণ চুপ থাকলো। ঘন্টা বাজলো, সবাই ক্লাসের দিকে অগ্রসর হলো। তবে মাইরা উঠল না। না তো উঠল মিলা। মাইরার মাথা নিচু, মিলার দৃষ্টি মাইরার পানে। মেয়েটার চোখে মুখে অসহায়ত্ব। মাইরা হঠাৎই ভাঙা গলায় বলে, যে মা আমাকে পেটে ধরেছিল সে কখনো সুখ পায়নি জানিস মিলা। কারণ শুনবি? তার গায়ের রং ছিল শ্যামলা। আমার আসল বাবা তাকে মানত না, পছন্দ করতো না। আমার দাদি খুব ভালো মানুষ ছিল, সে মাকে নিজের ছেলের থেকে আগলে রাখত। হায় রে পুরুষ মানুষ! মায়ের গায়ের রং তার চেয়ে চাপা ছিল বলে মাকে মেনে নেয়নি, অথচ আমি হেঁটে হেঁটে মায়ের পেটে চলে এসেছিলাম। কথাটা বলে মায়েরা বিদ্রুপের হাসি হাসে। মীরার দিকে ভেজা চোখে তাকায়, অতঃপর বলে, কি বুঝলি মাইরা? মিলা অদ্ভুত চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা ম্লান হেসে বলে, সেই মাকে কখনো দেখিনি, কিন্তু আমাকে পেটে রেখেছিল। কথাটা ভাবলে কেমন যেন লাগে। মায়ের স্পর্শটাই পাইনি। কেন যেন কষ্ট হয় সেই না দেখা মায়ের জন্য। সে আমাকে পেটে নিয়ে স্বামীর লাথি খেয়েছে পেটে। তার দোষ ছিল গায়ের রং সাদা নয় কেন। ওহ, সেই বাবা আবার আমায় খুব ভালোবাসতো, কারণ আমার চামড়া সাদা, একদম তার মতো। মায়ের মতো হলে হয়তো সে নিজেই আমাকে ডাস্টবিনে ফেলে আসতো। মায়েরার চোখ থেকে আক্ষেপের অশ্রু গড়িয়ে পড়ে। একটু থেমে আবারও বলে, আমার সৎমাটা খুব ভালো। ভাগ্য করে আমার সৎমা পাওয়া যায়। কিন্তু আমার বাবা আমার সৎমাকে কেন বিয়ে করেছিল জানিস? বউ ছাড়া পুরুষ মানুষের রাত যায় না বোধহয়, তাই আবার বিয়ে করলো। এবার বিয়ে করার সময় সেই আগের ভুল করেনি। একদম সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে আনলো। আমার মা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই বিয়ে করলো। অজুহাত হিসেবে দিল দুধের বাচ্চার মা প্রয়োজন। আমি একটা কথা ভাবি, আমার গর্ভধারিণী মা যদি মারা না গিয়ে বেঁচে থাকতো কোনোভাবে, এরপর হঠাৎ একদিন এসে দেখতো সে দুদিন নেই, তাই তার স্বামীর মতো একটা ফর্সা মেয়েকে বিয়ে করে এনেছে, তাহলে আমার মায়ের মনের অবস্থাটা কি হতো? মায়েরা কথাটা বলে আকাশ পানে তাকায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায়। মায়েরা ইচ্ছে করে মেঘের কোলে বসে ভেসে যেতে। মলিন হেসে বিড়বিড় করে, মেঘমালা, তুমি যদি আমার গর্ভধারিণী মায়ের বুকে নিয়ে যেতে পারতে, তবে আমি তোমার কোলে উঠে যেতাম। কত ভালো হতো। ইস, সত্যি যদি এমন হতো। দৃষ্টি জোড়ায় অসহায়, চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়ায়। মায়েরা চোখ জোড়া নামিয়ে নেয় ঘাসের ওপর। এরপর আবারও বলে, আমার সৎমা খুব ভালো। আমার বাবা তো আর তাকে ভালোবেসে বিয়ে করেনি, রূপ দেখে ঘরে এনেছে। আমার দায়িত্ব দিয়েছে তার হাতে। সে আমাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে। কিন্তু বাবাও বেশি দিন থাকলো না, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। আমার মনে হয় আল্লাহ ঠিকই করেছে বাবাকে নিয়ে। আমার সৎ মায়ের আমার বাবার চেয়ে অনেক ভালো স্বামী প্রাপ্য, তাই হয়তো আমার বাবাকে আল্লাহ নিয়ে নিয়েছে। কথাগুলো বলে আবারও বেশ অনেকক্ষণ চুপ থাকলো মাইরা। চোখ জোড়া বারবার ঝাপসা হয়, দুহাতে ঝাপসা দৃষ্টি মুছে নেয়। এরপর ভাঙা গলায় বলে, এসব গল্প আমার দাদির কাছে শুনেছিলাম। আমার দাদি আমার ক্লাস 8-এর শেষের দিকে মারা যায়। এরপর আরো একা লাগতো। প্রথম যখন শুনেছিলাম ওটা আমার সৎ মা, আসল মা নয়, খুব ভয় লাগতো তাকে। কিন্তু মা আমাকে জড়িয়ে নিয়ে আমার ভয় ভাঙাতো। এরপর সহজ হয়ে মায়ের সাথে থাকতাম সব সময়। তবে আস্তে আস্তে বড় হলে বুঝতে পারলাম তার স্বামী আমায় পছন্দ করে না। না করারই কথা, আমি তো তাদের কেউ না। মায়েরা থামে, লম্বা লম্বা শ্বাস ফেলে আবারও দুহাতে ঝাপসা চোখজোড়া মুছে নিয়ে বলে, আমার গল্পের বই খুব ভালো লাগে, কিন্তু কখনো কিনতে পারিনি টাকার জন্য। আমার ফ্রেন্ডদের বোন বা যে কেউ এদের থেকে বই আনতাম, তারপর পড়া শেষে ফেরত দিয়ে আসতাম। তারপর একদিন শিশুওয়ালাকে পেলাম, কিভাবে যেন চাইলাম, আবারও হারিয়ে ফেললাম, আবার ফিরে পেলাম, কিন্তু সে তো আমায় চায় না। মাঝে মাঝে ইচ্ছে করে আগুনের মধ্যে গিয়ে বসে এই সাদা চামড়া পুড়িয়ে ফেলি। এরপর যে অল্প কয়জন আমায় চাইবে, ওইটুকু খাঁটি চাওয়াগুলো আমি অনুভব করব।
এরপর থেমে যায়, জড়িয়ে আসে কথা। বেশ কিছুক্ষণ পর কেমন করুণ কণ্ঠে বলে, আমার শিশুয়াল আমায় না দেখে কেন পছন্দ করলো না মিলা? আমার ভীষণ কষ্ট হয়। কথাটা বলে দু হাতের মাঝে মুখ লুকায়, চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। ওভাবে বিড়বিড় করে, আমায় পছন্দ করার মতো কেউই নেই। গর্ভধারিণী মা নেই, বাবা নেই, সৎ মা থেকেও নেই। শিশুওয়ালা আমার মোহে আটকে আছে। মিলা এগিয়ে এসে মায়রাকে জড়িয়ে ধরলো, পিঠে হাত বুলিয়ে বলে, রূপ দেখে মোহে পড়লে তারা যত্নের কথা ভুলে যায় মায়রা। তোর স্বামী তো তোকে অনেক যত্ন করে, তুই তোর সে বাবার সাথে সবাইকে গুলিয়ে ফেলছিস কেন? মায়েরা কিছু বলল না। মিলা বোঝানোর সুরে বলে, তোদের মাঝে সম্পর্কটা স্বাভাবিক কর, তোর স্বামীর ইচ্ছে পূরণ কর, নয়তো সে দাদিমার ছেলের কথা মনে আছে? অমন হলে তখন তোর শিশুওয়ালাও হারিয়ে যাবে। মায়েরা নাক টেনে বলে, হারিয়ে গেলে যাবে? মিলা হেসে বলে, তোর শিশুওয়ালা তখন অন্য কারো হয়ে যাবে। মিলা বোঝানোর স্বরে বলে, তুই বেশি ভাবছিস, তোর দাদি শাশুড়ির কথা ভুলে কেন যাস বারবার? আমি তোর ভালো চাই মায়েরা। তোর যদি এই বিয়েটা ভেঙে যায় তখন কি হবে ভেবেছিস একবারও? সমাজে একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথায় থাকে জানিস না? তাদের তো বাবা মা থাকে, তবুও সে মেয়েকে কত ভুগতে হয়। আর তোর পাশে কে থাকবে বল? তোর সৎ মা তোকে ভালোবাসে, কিন্তু চাইলেও তো তোর পাশে থাকতে পারবে না। তুই তোর স্বামীর ইচ্ছা পূরণ করে দে বোন, নয়তো পরিণতি অন্য কিছু হলে তোর কি হবে বল? মায়েরা স্তব্ধ চোখে মীরার দিকে চেয়ে রইল, একটা কথাও বলল না, শুধু চেয়েই রইল। মিলা বিরক্ত হয় মায়েরার নীরবতায়, এ পর্যায়ে রেগে বলে, তুই সবসময় 10 লাইন বেশি বুঝিস। যখন রাস্তায় বের করে দিবে তখন এসব জানলা দিয়ে পালাবে। ভালোবাসার আশায় বসে থাকতে থাকতে তোর স্বামী তোকে ধাক্কা মেরে বের করে দিয়ে আর এক রূপবতীকে ঘরে তুলবে, তখন রাস্তায় ভিক্ষার থালা নিয়ে করিস। এত আবক দিয়ে দুনিয়া চলে না। আর বলতে পারে না। মাইরা রেগে মিলার গালে একটা থাপ্পড় মেরে দেয়। মিলা অবাক হয়ে তাকায় মাইরার দিকে। মাইরার চোখ দুটো লাল, চোখ থেকে অবাধ্য নিঃশব্দ কান্নাগুলো টুপটুপ করে গড়িয়ে পড়ে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও মাইরাকে এমন এক ধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে খারাপ লাগে মিলার। মেয়েটা কেমন যেন শখ পেয়ে অশ্রু বিসর্জন দেয় তো দেয়। মিলা বুঝলো সে হাইপার হয়ে অনেক ভুলভাল বলে ফেলেছে। অতঃপর মাইরাকে ঝাঁকিয়ে বলে, সরি মাইরা। মাইরা ধ্যান ভাঙল বোধহয়, ভাঙা গলায় বলে, অন্যকে টানছিস কেন বারবার? মিলা ছোট্ট করে বলে, কারণ ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে আর এক ফুলে মধুর সন্ধানে চলে যায়। আমার মা সব সময় এটা বলে। মায়েরা ঢোক গিলল, অস্ফুট স্বরে বলে, ও। কথাটা বলে আনমনা হয়, চোখ থেকে আরো কয়েক ফোঁটা অবাধ্য অশ্রু গড়ালো। বেশ কিছুক্ষণ পর মাইরা মাথা নিচু করে দুহাতে চোখ মুখ মুছে মিলার দিকে চেয়ে হেসে ফেলল। মিরার যে গালে থাপ্পড় দিয়েছে সে গালে একটা চুমু খেয়ে বলে, আমি সরি, মনে রাখিস না মারটা, চাইলে 10টা ফিরতি থাপ্পড় দিয়ে দিস আমায়। এরপর কোলের ওপর রাখা বইটি নিয়ে উঠে দাঁড়ালো। মায়েরাকে উঠতে দেখে মিলা উঠে দাঁড়ালো। মায়েরা হেসে বলে, তুই ক্লাসে যা মিলা, আমি একটু ওয়াশরুমে যাব। মিলা অবাক হলো না। মায়েরা তো এমনই, সবসময় কেমন যেন হাসে। সে বুঝেছে মায়েরা খুব কষ্ট পেয়েছে। মায়েরা উল্টো ঘুরে দুপা এগুলে মিলা বলে ওঠে, তুই কি আমার খাতায় মন খারাপ করলি মায়েরা? আমি তোর ভালোর জন্যই বলতে চেয়েছিলাম, সরি। মায়েরার পা থেমে যায়। মিলার দিকে ঘুরে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, না রে, মন খারাপ করব কেন? শুধু বুঝলাম মেয়েরা পুতুল, তাদের মাথার উপর ছায়া নামক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মেশিন রূপে মানুষ থাকে। এই দেখ, বিয়ের আগে আমার মা নামক ছায়া আমার ইচ্ছের বিরুদ্ধে একজনের সাথে বিয়ে দিয়ে দিল। এখন আমাকে সেই সংসার বাঁচাতে নিজেকে বিলিয়ে দিতে হবে, নয়তো স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে যাবে। এখানে আমি সেই সিচুয়েশনের জন্য প্রস্তুত নেই, তবু আমার ইচ্ছে কি আসে যায়, সংসার বাঁচাতে হবে তো। আমাদের চাওয়া পাওয়া সব ছুঁড়ে ফেলে স্বামীর চাওয়া মেটাতে হবে, এটাই। কথাটা বলে আর দাঁড়ালো না। ওয়াশরুমের দিকে যেতে যেতে মলিন কণ্ঠে বলে, ছোটবেলায় লুডো খেলতাম, আমার গুটি খেয়ে নিলে আমি কাঁদতাম, আর এখন জীবনের এত জটিল জটিল খেলা দেখে হাসি। আর একটু এগিয়ে গিয়ে থেমে যায় মাইরা। পিছু পিছু মিলা আসছে। মায়েরা উল্টো ঘুরে মিলার দিকে তাকায়। মিলা অপরাধী চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা মিলার অবস্থা দেখে পেট চেপে হাসতে লাগলো। কোনো রকমে হাসি থামিয়ে বলে, তুই এমন দেবদাস হয়ে গেলি কেন? বুঝলাম না। বোন রে, জামাই প্যারা দিলে এসব কাজে লাগবে, তখনকার জন্য মন খারাপের ডোজ জমিয়ে রাখ, ক্লাসে যা। মিলা মায়েরার হাত ধরে বলে,
সরি মাইরা, তুই আমার কথায় কষ্ট পেয়েছিস জানি। মাইরা মৃদু হেসে বলে, কষ্ট কি সেটাই তো বুঝি না, পাবো কি করে? একটু থেমে উদাস কণ্ঠে বলে, বাবা মারা যাওয়ায় আফসোস করি না। সে আমার মাকে চায়নি, অমানুষের মতো আচরণ করেছে আমার মায়ের সাথে। সে বেঁচে থাকলে আমি তাকে বাবা বলে ডাকতে পারতাম না কখনো। অমন বাবা আমার নেই, তাতেই শান্তি আমার। মা মারা যাওয়াতে আমি শান্তি পেয়েছি, বাঁচলে আবার আমার বাবার ঘরেই আসতো। অমন অমানুষ নামক স্বামীর ঘরের চেয়ে মাটির তলায় মায়ের শান্তির জায়গা। শুধু একটা তীব্র আফসোস হয়, সেদিন মায়ের সাথে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গর্ভধারিণী মায়ের বুকের ওপর আমার একটুখানি জায়গা হলো না কেন? কথাগুলো বলে লম্বা করে শ্বাস ফেললো মাইরা। ডান হাতে ঝাপসা চোখ দুটো স্বাভাবিক করে নিয়ে ডান পাশে তাকালো। হঠাৎই হাত উঠিয়ে বলে, এই লিয়ানা, দাঁড়া আমার জন্য, আমিও ওয়াশরুমে যাব। কথাটা বলে দৌড় লাগায়। পিছু ফিরে মিলার দিকে তাকিয়ে হেসে বলে, ক্লাসে যা বান্ধবী। মিলা অসহায় চোখে চেয়ে রইল। লাস্ট দুটো ক্লাস মাইরা হেসে খেলেই শেষ করে। মিলাকে চুপ দেখে ওকে খোঁচায়। মিলা হাসেনি। মাইরা কয়েকজন পরিচিত মেয়েদের থেকে বিদায় নিয়ে মিলার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। মাঠের কোনায় গিয়ে ব্যাগ থেকে পানির পট বের করে পানি খায় মাইরা। পাশেই মিলা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মাইরা বিরক্ত হয় মিলাকে দেখে। মিলাকে ধাক্কা দিয়ে বলে, এই তোর কয় নম্বর স্বামীর জন্য মুখ করে রেখেছিস, বৃহত্তম মহিলা। মীরা কিছু বলল না। মাইরা বোতল থেকে ডান হাতের মুঠোয় পানি নিয়ে মীরার দিকে ছুড়ে দেয়। সে সময় এদিক দিয়ে এক ম্যাডাম যাচ্ছিল। মীরা মুখ সরিয়ে নেওয়ায় পানি গিয়ে পড়ে সেই ম্যাডামের মুখে। মাইরা এটা দেখে চোখ বড় বড় করে তাকায়। সময় নষ্ট না করে দিশেহারা হয়ে দৌড় লাগায় কমন রুমের দিকে। মীরার হাত ধরতে ভোলেনি। ওদিকে সেই ম্যাডাম আশেপাশে তাকিয়ে খুঁজলেও পেল না। অনেক স্টুডেন্টের মাঝে কাউকে ধরতে না পেরে বিরক্ত হয়ে চলে গেল। মাইরা কমন রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপায়। মিলার রেগে বলে, এই গরমে এত দৌড়াস কেন, ভাল লাগে না। মাইরা আশেপাশে সেই ম্যাডামকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিনার দিকে চেয়ে বলে, তোর দোষ, তুই যখন দেখলি আমি পানি মারছি তুই মুখটা আমার হাতের দিকে এগিয়ে দিবি না, তা না করে সরিয়ে নিয়েছিস, এজন্যই তো কেলেঙ্কারিটা ঘটলো। মিলা অবাক হয়ে তাকালো। কি লজিকের? কিছু বলতে গিয়েও থেমে গেল। মন খারাপ হলো তার। মলিন গলায় বললেন, তুই মিথ্যে মিথ্যে হাসিস মাইরা, এসব মিথ্যে হাসি আমার ভালো লাগে না। মাইরা মৃদু হেসে বলল, বেশি ভাবছিস। মিথ্যে হাসবো কেন? হাসতে ভালো লাগে তাই হাসি। আচ্ছা থাক, উনি চলে আসবে এখন। মিলা আবারও বলে, তোর রাগ হয় না মাইরা, তোর শিশুয়ালা তোকে তোর মতো করে ভালোবাসে না বলে? মাইরা মিলার দিকে চেয়ে থাকে। সময়ের সাথে চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে। ঝাপসা চোখজোড়া বারবার পলক ঝাপটে বলে, রাগ হবে কেন মিলা, এসব মনের ব্যাপার। তাছাড়া উনি ভালো মানুষ, ওনার মন অনেক ভালো, শুধু আমাকে মারার সময় একটু মায়া কাজ করতো না। লাস্ট কথাটায় কেমন অসহায়ত্ব ফুটে উঠলো। আবারও বলে, আমি ভাবতাম শিশুবেলা আমাকে পছন্দ করত, আমার জন্যই শীষ বাজাতো, আমাকে শোনাতে যেত, কিন্তু এটার একটুও মেলেনি, উনি আমাকে চিনতই না রে। মিলা অবাক হয়ে বলে, সত্যিই চিনতো না? কিভাবে বুঝলি? মায়েরা মৃদু হেসে বলে, যে রাতগুলোয় মাঝে মাঝে ওনার শীষ শুনতে পেতাম, আমি তখন ভাবতাম অনেকে থাকে না, লুকোনো প্রেমিক লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পছন্দ করে, আমি ভাবতাম উনি ওরকম, তাই আমার সামনে আসে না। সেই রাতগুলোর মাঝে আমি একদিন তার পিছু দৌড়াচ্ছিলাম, আমি তাকে দেখতে চাইছিলাম, আর একটু হলেও তাকে দেখতে পেতাম, কিন্তু হঠাৎই হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিলাম কাঁচা মাটিতে। পড়ে গিয়ে অনেকটা শব্দ করে ডেকেছিলাম, শিশওয়ালা। লোকটা খুব শক্ত কণ্ঠে বলেছিল, ডিসগাস্টিং। আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি পড়ে গিয়েছি, অথচ লোকটা কি বিরক্তিকর সুরে কথাটা বলল। তবে আমার থেকে একটু সামনেই একটা কুকুর ছিল, ঘেউ ঘেউ করে ডাকছিল। বেশি আবেগ ছিল তখন, ভেবেছিলাম আমার পড়ে যাওয়া সে দেখেনি, আর ওই শব্দটা কুকুরের জন্য বলেছে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, সেটা কয়েকদিন আগে বুঝলাম। কথাগুলো বলতে বলতে ঝাপসা চোখে মায়েরা মিলার দিকে তাকালে দেখলো মেয়েটা কৌতূহলী চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা মলিন হেসে বলে, কয়েকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি সেই শিশুওয়ালা তাই না? সে উত্তর দিয়েছিল, আমার শরীরে পুষ্টি নেই, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছি কেন, এইসব। এটা তখন বুঝিনি, উল্টে খুশি হয়েছি এটা ভেবে এটাই আমার শিশুওয়ালা। পরে অনেক ভেবেচিন্তে বুঝলাম সে আসলে সেদিন আমার পড়ে যাওয়া দেখেছিল, কিন্তু আমি তো উটকো ঝামেলা ছিলাম।
তাই আমাকে একটুও সাহায্য করতে আসেনি। আমি বরাবরই তার অপরিচিত একজন ছিলাম। বিয়ের পর পরিচিত হয়েছি, তারপর তো জানিসই। কথাগুলো বলে মাইরা মিলার দিকে তাকিয়ে হেসে বলে, একটা জিনিস দেখবি? মীরা প্রশ্নাত্মক চোখে চেয়ে তাকায় মাইরার দিকে। মাইরা মিলাকে টেনে একটা সাইড দিকে নিয়ে যায়, এরপর উল্টো ঘুরে দাঁড়ায়, সামান্য নিচু হয়ে বোরখা উঁচু করে। এরপর ডান পায়ের প্লাজো হাঁটুর নিচ বরাবর পর্যন্ত তুলে একটা কালচে জায়গায় আঙুল দিয়ে দেখায়। মিলা অবাক হয়ে তাকায়। খুবই গভীর ক্ষত, শুকনো তবে খুব গভীর ছিল বোঝা যাচ্ছে। মাইরা প্লাজো ছিঁড়ে সোজা হয়ে দাঁড়ায়, এরপর হেসে বলে, হোঁচট খেয়ে পড়লাম। তার একটু পরে শিশুওয়ালা বাইক নিয়ে চলে যায়। আমি ধীরে ধীরে উঠে বসি। আশেপাশে অনেক অন্ধকার ছিল। ঝোঁকের বয়সে বেরিয়ে এসেছিলাম, কিন্তু তখন একা একা খুব ভয় লাগছিল। ধীরে ধীরে উঠে দাঁড়ালে দেখলাম ডান পায়ে ভর দিয়ে হাঁটতেই পারছি না। জোর খাটিয়ে হাঁটতে গেলে ঠাস করে পড়ে যায় আবারও। কি যে অসহায় লাগছিল, সাথে ভয়। 5 মিনিটের পথ আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে 50 মিনিটে বাড়ি ফিরেছিলাম। এরপর বাড়ি গিয়ে দেখলাম বেশ বড় একটা লোহা পায়ে ঢুকে গিয়েছে। ভয় লেগেছিল, একা একাই বের করলাম সেই লোহা। মাকে বলিনি, মা নিজ থেকেই দেখেছিল পায়ের অবস্থা। এরপর আমাকে জিজ্ঞেস করলে আমি মাকে বলি। মা বকেছিল অনেক, কারণ 3 দিন পেরিয়ে গিয়েছিল, অথচ আমি কিছুই বলিনি। পরে মা স্যাভলন, ব্যান্ডেজ আরো ওষুধ এনে দিয়েছিল। ইনফেকশনের দিকে চলে গিয়েছিল। আমি 7 দিন কোর্সের জায়গায় 1 দিন ওষুধ খাওয়ার পর রাতে শুতে গিয়ে শুনলাম লাবিবের বাবা মাকে অনেক বকছে আমায় ওষুধ কিনে দেওয়ার জন্য। সে রাতে এত খারাপ লেগেছিল মিলা, বিশ্বাস কর। আমি ঘুমাতেই পারিনি সেই রাতটা। শ্বাসকষ্ট চাপ দিয়েছিল সে রাতে। আসলে আমার অ্যাজমার প্রবলেম ছিল না জানিস, কিন্তু মাঝে মাঝে হঠাৎ অবস্থা এত খারাপ হয়, বুঝি না কারণ। সে যাক, পরের দিন আমি সেই ডাক্তার চাচার দোকানে গিয়ে ওষুধগুলো ফেরত দিয়ে টাকা ফেরত এনে মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম। আমি জানতাম এসব ঝামেলা হবে, এজন্যই মাকে বলিনি। এরকম করার কারণে মা আমার গায়ে সেদিন হাত তুলতে গিয়েও থেমে গিয়েছিল। আমি হেসেছিলাম। আমি নামক উটকো ঝামেলার জন্য মায়ের সংসারে অশান্তি হয়। পরে মা আবার ওষুধ এনে আমাকে জোর করে খাইয়ে খাইয়ে কোর্স কমপ্লিট করিয়েছিল। মিলা ভেজা চোখে মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরা ঝাপসা চোখ জোড়া নিচে নামিয়ে মলিন গলায় বলে, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম আর শিশুওয়ালা আমাকে দেখেও ফেলে রেখে চলে গিয়েছিল, একবারও তাকায়নি আমার দিকে। কথাটা বলে থামে মাইরা। কান্নারা শব্দ করে বেরিয়ে আসতে চায়। মায়েরা চোখ বুঝে বেশ কষ্ট করে কান্না গেলে নিজেকে সামলায়। তবুও চোখ থেকে দুফোঁটা পানি টুপ করে সাদা হিসাবের ওপর পড়ল, যে অশ্রুতে কত শত অভিমান অভিযোগ মিলিয়ে মিশিয়ে আছে। শুধু দেখার কেউ নেই। মায়েরা মাথা নিচু করে আবারও বলে, বিয়ের পর পরের দেওয়া সেই থাপ্পড়গুলো তো আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু যখন বুঝলাম এটাই সেই শিশুওয়ালা, যেমন খুশি হয়েছিলাম, ডানা ছাড়াই উঠতে ইচ্ছে করতো খুশিতে, তেমনি দম বন্ধ লাগতো। আসলে আমি আগে ভাবতাম শিশুওয়ালা আমাকেও মনে মনে ভাবতো, একটু হলেও পছন্দ করতো, আর এদিকে সেই শিশুওয়ালা আমাকে নিয়ম করে থাপ্পড় মারতো। আমার সহ্য করতে পারতো না। কথাগুলো বলার সময় মাইরার ঠোঁটের কোণে মলিন হাসি লেগেছিল। ডান হাতে চোখ মুখ মুছে নেয়, মৃদু হেসে বলে, এসব বাদ দে, অনেক ফালতু বকে ফেলেছি, চল ওয়াশরুমে যাই। কথাটা বলে মিলার হাত ধরে ওয়াশরুমের দিকে হাঁটতে থাকে। ওয়াশরুমে গিয়ে মায়েরা ভালোভাবে মুখ ধুয়ে নেয়। চোখ মুখ কিছুটা লাল। বেশ অনেকক্ষণ পানি দেওয়ার পর একটু স্বাভাবিক লাগলো। মিলার হাত ধরে আবারও মাঠে এসে দাঁড়ায় মায়েরা। এরপর হেসে বলে, আজ আসছি, বাই। মিলা কিছু বলল না। মায়েরা মিলাকে এমন প্যাঁচা মুখ করে থাকতে দেখে দু হাতে দুগাল দুদিকে টেনে বিরক্ত হয়ে বলে, হাসতে পারিস না? এমন প্যাঁচা মুখো মানুষদের দেখলে আমার মেজাজ খারাপ লাগে। মিলা তবুও হাসল না। মায়েরা মিলার যে গালে থাপ্পড় দিয়েছিল সে গালে আলতো হাত রেখে বলে, নে এবার হাস ময়না, একটা থাপ্পড়ের বদলে 3টে চুমু খেয়েছি, হয়েছে? মিনাকে একইভাবে চেয়ে থাকতে দেখে বলে, এইবার না হাসলে তোর খবর আছে, একটা থাপ্পড় মেরে 5 গুণ ফিরিয়ে দিয়েছি। এ পর্যায়ে মিলা না চাইতেও হেসে ফেলল। মায়েরাও হাসলো। বিশ্বজয়ের হাসি হেসে মিলাকে বাই বলে মেন গেটের দিকে এগিয়ে যায়। প্রায় সবাই বেরিয়ে গিয়েছে, মাঠ একদম ফাঁকা বলা যায়। মায়েরা আবারও পিছু ফিরে হাত নেড়ে মিলাকে টাটা বলে। মিলা মলিন মুখে তাকিয়ে রইল মায়েরার পানে। চোখের কোণে কেন যেন পানি জমল।
মিলা একদিন মায়েরার সাথে গল্পের মাঝে কথায় কথায় তার নামের অর্থ বলে মায়েরাকে জিজ্ঞেস করেছিল, মায়েরা নামের অর্থ কি? মায়েরা উত্তর দিয়েছিল, অসাধারণ। মিলা অদ্ভুতভাবে মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরা নামেই শুধু অসাধারণ নয়, বরং মায়েরা তার নামের অর্থের সেই বৈশিষ্ট্যটাকে কি নিপুণভাবে রপ্ত করে নিয়েছে নিজের মাঝে। এই যে বাস্তবেও মায়েরা একটি অসাধারণ মেয়ে, যে মেয়ে বুক ভরা কষ্ট নিয়ে হাসে, শুধু হেসেই যায়, অন্যকে হাসাতে হাসাতে এমনিতে থাকে, যেন তার কাঁধে এই দায়িত্বকেও গুছিয়ে দিয়েছে। মিলা বোধহয় মায়েরার হাসিতে আর কখনো মন খুলে হাসতে পারবে না। সে যে জেনে গেল মায়েরার হাসিতেই কত শত দুঃখ ঝরে পড়ে, শুধু মানুষ তা দেখতে পায় না, কারণ মায়েরা খুব যত্নে তা লুকিয়ে রাখে। মায়েরা মেন গেটের দিকে তাকালে দেখলো ইরফান আসছে। তাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। মায়েরা পায়ের গতি বাড়ায়, ঠোঁটের কোণে স্বচ্ছ হাসি ফুটে ওঠে। যার প্রতি এত এত অভিযোগ, তাকে দেখলেই মনের কোণে সুখ উকি দেয়। কি অদ্ভুত!